যাত্রাপথ। লেখনীতে মাসফিতরা মিমুই। পর্ব ৬৬। অনেকদিন পর ঘরের বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন ফরিদা। সচরাচর প্রয়োজন ছাড়া বের হতে তাকে দেখা যায় না। পরনে সাদা হলুদের মিশ্রণে সাধারণ এক সুতি শাড়ি। গহনা বা পুরনো সৌন্দর্যের অস্তিত্ব এখন আর নেই। করই গাছের ছায়ায় বসে প্রতিবেশী মহিলার সাথে পান চিবোতে চিবোতে গল্প করছে বিথি। সাজসজ্জা একেবারে সদবা ফরিদার মতো। আটপৌরে শাড়ির আঁচলে ঝুলছে সাংসারিক চাবির গোছা। সে কি নিজেকে আজকাল পরিবারের কর্ত্রী মনে করছে? আচানক রাগে ফরিদার দেহ কেঁপে উঠল। মাথার ঘোমটা ফেলে শাড়ির আঁচল কোমরে গুজে এগিয়ে গেলেন সেদিকে। শাশুড়িকে আসতে দেখে বিথি উঠে দাঁড়াল। মুনিয়ার মা হেসে বললেন, ওই তো চাচি, মেলা দিন আমনেরে দেহি না। ঘরে একলা একলা বইয়া থাকলে হইব? ফরিদা তার কথার জবাব দিলেন না। পূর্বের মতো ভালো মানুষই দেখিয়ে সরল হাসলেন না। এসেই টেনে ধরলেন পুত্রবধূর আঁচল। বিথি অবাক হল, হায় আল্লাহ! কি করতাছেন, আম্মা? মাথা গেছে? ছাড়েন কইতাছি। মাগি, আমার সংসারের চাবি ধরার সাহস পাইলি কইতে? এই চাবি, এই সংসার সব আমার। তোর গায়ের শাড়ি দাও আমার। খোল কইতাছি। চাবিটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শাড়ি ধরে টানতে লাগলেন ফরিদা। বিথি নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে কর্কশ স্বরে বলল, বুইরা হইয়া যাওনের পরেও লোভ কমে নাই? আমনের কি জামাই আছে যে চাবি লইয়া ঘুরবেন? ছাড়েন কইতাছি। জামাই থাউক আর না থাউক, তুই কওনের ক্যাডা? আমার আলমারি তো হাত দেওনের সাহস পাইছস কইতে? তোর বুঝি জামাই আছে? তোর জামাই তো তোরে মুইকতাও মারে না। পোলা মাইয়া দুইডার লাইগা খালি এহনো থাকতে পারতাছস। না হইলে কবেই পাছায় লাথি মাইরা বাহির কইরা দিত। শরীর জ্বলে উঠল বিথির। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সর্বশক্তি দিয়ে শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিল নিচে। সুযোগে নোংরা কিছু গালিও দিল। ফরিদার হুঁশ ফিরল। এতকাল তার চোখের দিকে তাকিয়ে কথা না বলা পুত্রবধূর হঠাৎ এত সাহস দেখে অবাক চোখে তাকিয়ে রইল। সামিউল দেখে ফেলল স্ত্রীর কাণ্ড। কিছু বলার ইচ্ছে না থাকলেও মুনিয়ার মাকে দেখে চুপ থাকতে পারল না। না হলে মহিলা সারা গ্রাম ছড়াবে, আমিরুল শাহ মরতে না মরতেই তার বিধবা বউডার উপরে পোলা আর পোলার বউ অত্যাচার শুরু কইরা দিছে। সামিউল এসেই স্ত্রীর গালে সপাটে থাপ্পড় বসালো, আমার খাইয়া, আমার বাড়ি তো থাইক্কা আমার মায়ের গায়ে হাত তুলোস, বান্দির ঘরের বান্দি? বাড়ি থাইক্কা বাহির হো। চুলের মুঠি শক্ত করে ধরে স্ত্রীকে ঘরে নিয়ে যেতে লাগলো সামিউল। বিথি চিৎকার করছে। মুনিয়ার মা আফসোস করে বললেন, কত বড় খারাপ মাইয়া মানু। এতক্ষণ কি বড় বড় গপ্প মারছে, আর এখন হরির গায়ে হাত তোলে? কি কপাল আমনের, চাচি। আমার শ্বশুর মরার পরেও আমি কখনো হরির লগে উঁচা গলায় কথা কই নাই। জামাই ছাড়া দুনিয়াত কেউ কারো না। মুনিয়ার মা চলে গেলেন। শিউলি এসে তাকে ধরে নিচ থেকে উঠালো। মর্জিনা সশব্দে হেসে উঠলেন। খোঁচা মেরে বললেন, সবই কর্মফল। কর্ম এমনই একদিন ফিরা আইয়ে। মনে আছে, দুইটা ধমক দেওয়ায় হরি আম্মারে ধাক্কা মারছিলেন একবার? আব্বাই হুইন্নাই তো সংসার আলাদা কইরা দিছিল। দেহেন, আইজ আমনেরে আমনের পোলার বউয়েও হেমনেই ধাক্কাটা মারল। মর্জিনা হাসি থামিয়ে মুখ বাঁকালেন। ঘরে যেতে যেতে পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, ঘরে আইও, বউ। হেগো মাঝে থাকলে তোমারেও হেগো রোগে ধরব। তোমার হরি কিন্তু এর থাইকাও খারাপ। চোখ তুইলা কথা কইলে কানা কইরা দিমু। শিউলি শাশুড়ির পিছু দৌড়ালো। ফরিদা শরীরটাকে টেনে নিয়ে সিঁড়িতে গিয়ে বসলেন। জায়ের বদলতে হঠাৎ করেই পুরনো কথা মনে পড়ে গেল। সামিউল সবে হাঁটতে শিখেছে। দাদি ছাড়া ছেলেটা কিছু বোঝে না। দাদিও বংশের প্রথম নাতি নিয়ে খুব আহ্লাদী। আয়েশা ফরিদার পেটে। 7 মাসের পেট নিয়েই মেজ জায়ের সঙ্গে প্রতিযোগিতা চলছে তার। যে করেই হোক, সংসারে নিজের জন্য পাকাপোক্ত একটা জায়গা তৈরি করতে হবে। তাই শাশুড়ির অনুমতি ছাড়াই নিজের মতো রান্নাঘরে ঢুকলেন রান্না করতে। শ্বশুরবাড়িতে রান্না করা তার জন্য নিষিদ্ধ ছিল। রান্না ছাড়া বাদবাকি সব কাজ শাশুড়ি তাকে দিয়েই করাতেন। কখনো কখনো সেই কাজের চক্করে দুপুরের খাবার খেতে হতো গিয়ে সন্ধ্যায়। রান্নাঘরে তার প্রবেশের কথা জানতে পেরে সেদিন আর খাবার খেলেন না শাশুড়ি। উল্টে শুনিয়ে দিলেন কয়েক কথা,
এখন এই মাইয়ার হাতের রান্ধা আমার খাইতে হইব? এত খারাপ দিন কবে আইল? সাহস কেমনে হয় আমার পাকঘরে ঢুকার? মেজ বউ, লগে লগে আমারে জানাইলা না কেন তুমি? আমার ভোলাভালা পোলাডারে ফাঁসাইয়া এই বাড়ি তো ঢুকছে। না হইলে চোরের মাইয়ার যোগ্যতা আছে শাহবাড়ির বউ হওয়ার? ফরিদার গোটা জীবন এই একটা অপবাদেই কেটে গেল। ছেলেবেলা খুব একটা ভালো ছিল না তার। প্রতিবেশীরা বাঁকা চোখের দেখত, গ্রামে কোনো অনুষ্ঠান হলে তাদের প্রবেশ ছিল নিষিদ্ধ। পরার জন্য ভালো পোশাক ছিল না, কোনোমতে দুবেলা ভাতের মার খেয়ে দিনাতিপাত করতে হতো। খেলতে বের হলে সমবয়সীরা খেলায় নিত না, চোরের মেয়ে বলে খ্যাপাত। অপমান, কষ্ট নিয়েই মা যৌবনকালে হঠাৎ একদিন নিষ্ঠুর দুনিয়া ত্যাগ করেছিলেন। মায়ের মৃত্যুর পর অল্প বয়সী ফরিদা অথই সাগরে পড়ে গেল। সংসার, ভাইবোনদের সব দায়িত্ব এসে পড়ল তার উপর। বাবা ছিল জোয়ারি, মাতাল। নেশার অর্থ জোগাড় করার জন্য নিশিরাতে ওর বাড়ি করত চুরি। বেশিরভাগ সময় ধরা পড়ে যেত। গাছের সাথে বেঁধে বেধড়ক পেটানো হতো। তবুও তার শিক্ষা হতো না। কখনো কখনো ধরা পড়ত না। তবে সেই চুরির এক পয়সাও সংসারে কখনো ব্যয় করেননি তিনি। সংসার যা চলত, অন্যের বাড়িতে মায়ের গায়ে গতরে কাজ আর হাত পাতার কারণে। তবুও চোরের মেয়ে উপাধি তাদেরকেই বহন করতে হলো। মা মারা যাওয়ার পর বাবা বহুদিন পর বাড়ি ফিরলেন গ্রামের বয়স্ক মহাজনকে নিয়ে। ছোট বোন বিলকিসকে ডেকে বললেন, তোর বুবু কই? তৈয়ার হইতে ক, আইজ তার বিয়া। দুলাভাইরে সালাম দে। অবুঝ বিলকিস লোকটার দিকে ফ্যালফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সালাম না দিয়েই ঘরে দৌড় দিল। ফরিদা ভেতর ঘর থেকে সব শুনেছে। তাদের ঘর ছিল ছনের। বর্ষায় থাকতে কষ্ট হতো। গরমে কোনোমতে দিনাতিপাত করত। মহাজনের তার বাবার থেকে বয়সে অনেক বড়। দুটো বউ আছে ঘরে। সে ঘরের ছেলেমেয়ে ফরিদার থেকেও বেশ বড়। শুনেছে, বাবা এই বুড়োর থেকে চড়া সুদে ঋণ নিয়ে নতুন করে অন্যত্র সংসার পেতেছে। হয়তো ঋণ শোধের বিনিময়ে ফরিদাকে চেয়ে বসেছিল বুড়োটা। মাকে যেই নরকে সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত কামড়ে পড়ে থাকতে দেখেছিল, সেই নরকে ফরিদা কিছুতেই আর যেতে চাইল না। একটু সুখ আর সম্মানের আশায় সেদিন বিকেলেই এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল আমিরুল শাহর হাত ধরে। আমিরুল শাহর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ নাটকীয়ই ছিল। শালুক কুড়িয়ে বাড়ি ফেরার পথে হিংসুটে মেয়েগুলো তার পিছু নিল। চুলের মুঠি টেনে ধরে মারতে মারতে সব শালুক কেড়ে নিয়ে তাকে ধুলো মাখা রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। তখনই কোথা থেকে যেন এক সুন্দর মতন যুবক এসে বাড়িয়ে দিল সাহায্যের হাত। ফরিদা সেই হাত ধরল না। তা দেখে যুবক মিটিমিটি হাসল। হাতে ধরিয়ে দিল 2 পয়সার একটি লজেন্স। বলল, দুর্বল গো মতন এমনে মাইর খাইয়া পইরা থাকলে চলব? মাঝে মধ্যে মাইরের বদলে মাইর দিতেও জানতো হইব। ফরিদা অবাক হলেন। সেই থেকে ফরিদা নিজের হয়ে লড়তে শিখলেন, করতে শিখলেন প্রতিবাদ। গ্রামের ভেতরে মাঝে মধ্যেই নিয়ম করে যুবকটির সাথে দেখা হতে লাগল। সেখান থেকেই কথা হলো, পরিচয় হলো। জানতে পারলেন যুবকটির নাম আমিরুল শাহ। ধনী পরিবারের বড় ছেলে। আমিরুল শাহ তার ভঙ্গুর জীবনে এসেছিল আশার প্রদীপ হয়ে। লোক মারফত বিয়ের সংবাদ শুনে সেদিনই বাড়ির পেছনে এসে উপস্থিত হলেন তিনি। কাজীর অপেক্ষায় মুরুব্বিরা উঠোনে বসে গালগপ্প করছে। সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার নাকি আইজ বিয়া? ফরিদা সেদিন সব লাজলজ্জা ভুলে বলেছিলেন, আমি ওই বুইরারে বিয়া করমু না। আমারে এই নরক থাইক্কা মুক্তি দিবেন? বিয়া করবেন আমারে? আমিরুল শাহ তখন ভবঘুরে যুবক। সংসারে মন নেই। বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। রোজ বাবার হাতে ঠ্যাঙানি খেতে হতো। বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে অসৎ সঙ্গে মিশে নেশা করতেন, রাতে জোয়া খেলতেন। মাঝে মধ্যে নারী সঙ্গতে মজে থাকতেন। সেই ছেলেটার কিভাবে যেন ফরিদাকে ভালো লেগে গেল। শুধু ভালোই লেগেছিল নাকি মায়া হয়েছিল? কোনো কিছু না ভেবে লোকচক্ষুর আড়ালে ফরিদাকে নিয়ে সেদিন তিনি পালালেন। বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করলেন মসজিদে। তারপর বাড়িতে এই নিয়ে কত ঝামেলা হলো। বাবা কিছুতেই বিয়ে মানবেন না, করতে চাইলেন ত্যায্যপুত্র। কিন্তু সন্তানের প্রতি মায়ের আকাশচুম্বী ভালোবাসা কোনো ভুলচুক মানে না। তাই শেষ পর্যন্ত গরিব ঘরের মেয়ে ফরিদাকেই বাধ্য হয়ে বাড়িতে থাকতে দিয়েছিলেন।
তবে পুত্রবধূ হিসেবে কখনো মেনে নিতে পারেননি। সেই সংসারেও সদস্য রূপে ফরিদার জায়গা মেলেনি, একটু সুখ আর সম্মানের দেখা পাননি। বহু বছর থেকে গিয়েছেন কাজের লোক হিসেবে, যেখানে তার অনেক পরে বাড়িতে পা রেখেও মেজ যা সংসারের সর্বেসর্বা, আদর্শ বউ। ফরিদা পার্থক্য খুঁজতে বসলেন। পেয়েও গেলেন। পার্থক্য হচ্ছে অর্থবিত্ত আর বংশ পরম্পরার। এমনকি বিয়ের প্রথম রাতেই দেখতে পেলেন স্বামীর আসল রূপ। রাতে মাতাল হয়ে ফিরে নরম মেয়েলি দেহের উপর পাশবিক নির্যাতন চালাতে লাগলেন আমিরুল শাহ। রাতে স্বামী আর দিনে শাশুড়ির অত্যাচার, কটু কথায় কখন যে ফরিদার ভেতরের সব মায়াদয়া, সরলতা হিংসা আর নির্মমতায় রূপ নিল, টেরই পেল না কেউ। সেদিন প্রথম শাশুড়ির অপমান সইতে না পেরে রাগের মাথায় বুড়িকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলেন তিনি। তাই দেখে ফেলল বাকি দুই যা। মর্জিনা নতুন বধূ, মাস দুইও হয়নি বাড়িতে এসেছেন। তাদের মধ্যেই কেউ হয়তো শ্বশুরের কানে সে কথা তুলল। কে তুলেছে তা জানেন ফরিদা। ফতেহ আলী শাহ বউ ভক্ত মানুষ ছিলেন। স্ত্রী যা বলতেন তাই শুনতেন। তাই রেগে গিয়ে সেদিনই বড় ছেলেকে করে দিলেন সংসার থেকে আলাদা। তার জন্য আমিরুল শাহ সেদিন চেলা কাঠ দিয়ে খুব মারা মারলেন স্ত্রীকে। দুদিন বিছানা থেকে বেচারি উঠতেই পারলেন না। ছোট্ট সামিউল ছোট ছোট হাত দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা, সে কথা কি এখনো সামিউলের মনে আছে? অবশ্য থাকার কথাও নয়। ফরিদার নিষ্ঠুরতা, হিংসা কি একদিনে জন্মেছিল? নাসরিন, মর্জিনা কি জানে অপবাদ, অসম্মানের ব্যথা? জানে স্বামীর নির্যাতনে কত দুঃখ? নাকি বোঝে স্বামীর দেহে পরনারীর স্পর্শ দেখার কষ্ট? তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল এই ধরিত্রীতে। বিয়ের পরেও বিনা পরিশ্রমে সাজানো সংসার আর স্বামীর ভালোবাসা পেয়েছিল। তারা পৃথিবীর নিষ্ঠুরতা দেখেনি, অপমান সয়নি, প্রতি মুহূর্তে কষ্টে তরপাতে তরপাতে এক নারীর কোমলতা, শখ, আহ্লাদকে জলাঞ্জলি দিতে দেখেনি। ফরিদার এখন আর কোনো আফসোস হয় না। যা করেছে সে নিজে বাঁচার জন্য করেছে। এই বিশাল সংসারে নিজের অস্তিত্ব তৈরির জন্য করেছে। সেদিন শাশুড়ি যদি তার কষ্ট অনুভব করে মায়ের মতো পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরত, তাহলে সংসারের আজ এই হাল হতো? যদি আমিরুল শাহ স্ত্রীকে একটু ভালোবাসতেন, তাহলে কি ফরিদার কোমলতায় মলিনতা জমতে পারত? নাকি ফতেহ আলী শাহ পুত্রকে থামিয়ে শাসন করে বলতেন, বউয়ের গায়ে হাত তুলিস না, আমিরুল। হেরে সম্মান করতে শিখ। তাহলে কি বুড়োর ওই পরিণতি হতো? সিরাজ উল্লাহ পারত শাহদের বাড়িতে ঢুকে ষড়যন্ত্রের জাল বিছাতে? কিংবা সুবহান আলী শাহ, নাসরিন সেদিন তাদের কথা মেনে নিলেও এই নির্মম পরিণতি হয়তো হতো না। পৃথিবীতে কেউ খারাপ হয়ে জন্মায় না। প্রতি পদে পদে খুব যত্ন করে তাদেরকে খারাপ করে গড়ে তোলা হয়। ভালো মানুষের মুখোশ পরে থাকা সুযোগ সন্ধানী মানুষদের অবদানই এখানে সবচেয়ে বেশি। অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ফরিদার। আলগোছে আঁচল দিয়ে সেই অশ্রু মুছে উঠে দাঁড়ালেন তিনি। বিড়বিড় করে বললেন, যা করছি নিজের লাইগা করছি, পেটের সন্তানের লাইগা করছি। ওরা এইসবেরই যজ্ঞ আছিল। মুমিনুল শাহ দ্বিধাগ্রস্ততায় ভুগছেন। সালিসের পর থেকে ঠিকঠাক ঘুম হয় না। বড় ভাইজানের মতোই কি আজকাল ভয় পাচ্ছেন তিনি? বারবার মনে হচ্ছে নাজির এমন কিছু জেনে গিয়েছে যা জানা তার জন্য অনুচিত। আমিরুল শাহ বরাবরই সুবহান আলী শাহ দুই পুত্র আর ছোট ভাইকে ততটা গুরুত্ব দেননি। গুরুত্ব দিলে কি আজ তার এই পরিণতি হতো? তবে মুমিনুল শাহ তার ঠিক বিপরীত স্বভাবের। সর্বদা মনে কুটিলতা নিয়ে ঘোরেন। কিন্তু এই মুহূর্তে তিনি ভেবে পাচ্ছেন না, বড় ভাইজান কি আসলেই নাজিরকে নিজের কুকীর্তির কথা জানিয়ে দিয়েছে? মুমিনুল শাহর বিশ্বাস হয় না। আবার অবিশ্বাসও করতে পারেন না। কোনো কিছু না জেনে এভাবে সবার সামনে এত বড় কথা নাজির বলবে না। তাহলে কতটুকু আমিরুল শাহ বলেছেন তাকে? অনেক কষ্টে নিজেকে রক্ষা করেছেন মুমিনুল শাহ। অনেক কষ্টে টিকিয়ে রেখেছেন এই সংসার। অথচ সেদিনের ছোকরাদের জন্য সব ছেড়েছুড়ে কিনা পালাবেন? এত ভালো মানুষ তিনি নন। না সেদিনও ছিলেন। সপ্তাহ খানেক ধরে ভেবে ভেবে নতুন একটা ফন্দিও এঁটে ফেললেন তিনি। এক ছুটে চলে এলেন কাচারি ঘরে। যেখানে এখন বসে সামিউল। সামিউলের মেজাজ ভালো নেই। ঘরে সমস্যা, বাইরে সমস্যা, ব্যবসায় সমস্যা,
চাচার সাথে ঝামেলা, ওদিকে আবার কতগুলো জমি হাতছাড়া হলো। তার মধ্যে অসময়ে চাচাকে দেখে বিরক্ত হলো। জিজ্ঞেস করল, এইখানে কি দরকার? দরকার ছাড়া আইতে পারমু না? হেই সম্পর্ক আমগো মাঝে নাই। তাড়াতাড়ি কন। মাথা গরম, কেদারায় আরাম করে বসলেন। তো কি ঠান্ডা থাকার কথা? তুই কি ভাবছস, আমার বিরুদ্ধে গিয়া একলা একলা কিছু করতে পারবি? হেই হেডাম তোর আছে? আমি একলা? কে কইল আমনেরে? তো ক্যাডায় আছে তোর লগে? পারভেজ? তোর থাইকা ওই নাজিরের কথা হুনে বেশি। আর ক্যাডা? আব্বাস? ওর চাচা আমার আব্বার চাকর আছিল। ওর বাপে আমগো খেতে কামলা খাটত। ওয়ে তোর আব্বার মাথায় ছাতা ধরত, ফাই ফরমাইশ খাটত। জীবনেও তোর সাথ দিব? চেয়ারম্যানও তো বদলাইছে। হাওয়া যেইদিকে মেম্বরও হেইদিকে। আর শ্বশুরবাড়ির কথা বাদই দিলাম। নাজিরের লগে আমার লগে ঝামেলা কইরা পারবি? আমার পোলারা সবসময় আমার পক্ষে। একলা টিকতে পারবি? তোর বাপ পারছে? তো কি করতে কন? নাজিররে দেখলেই মাথা খারাপ হইয়া যায়। আমগো জমিতে নতুন ঘর তুলে হারামজাদায়। আমার তো এখন মনে হইতাছে, ওয়ে আমার আব্বার লগে কিছু করছে। মুমিনুল শাহ মনে মনে হাসেন। একে দিয়ে নাজিরকে একবার পথ থেকে সরিয়ে ফেলতে পারলে সব ভয় শেষ। তারপর সামিউলকে সরাতেও খুব বেশি সময় লাগবে না। বললেন, ভয় ভীতি দেখাইতে হইব। না হনলে। কথা শেষ করতে দিল না সামিউল, জানে মাইরা দিমু? যেমনে মেজো চাচারে মারতে চাইছিলেন? তবে এইবার কাম অসম্পূর্ণ রাখা যাইব না। মুমিনুল শাহর অধরের হাসিটা মিলিয়ে গেল। ঠোঁট জোড়া ফাঁক করে তাকিয়ে রইলেন ভাতিজার দিকে। সামিউল বড়ই রহস্য নিয়ে হাসল। মিল্টনকে নিয়ে উত্তরের জমিতে দাঁড়িয়ে আছে নাজির। জমিটা বেশ বড়, খোলামেলা। চারিদিক গাছগাছালিতে ভরা। কাঠুরেরা অপ্রয়োজনীয় গাছ কেটে ফেলছে। নাজির হঠাৎ হাঁক ছাড়ল, শিমুল গাছটা কাইটেন না। এইডার লাইগা উঠানে ছায়া পড়ব। পড়ুক, তবুও কাটার দরকার নাই। শিমুল গাছ, নিম গাছ অনেক উপকারী। প্রতি বছরের মতো এবারেও অর্ধেক জমি জুড়ে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। দক্ষিণে মিস্ত্রি শুক্কুর আলী দুচালার মাটির ঘর তুলছে। তার আগের ঘরটাও সেই তুলেছিল। লোকটার কাজের হাত ভালো। সবে একটা দেয়াল তোলা হয়েছে। এখান থেকে মাস্টার বাড়ির ফটক দেখা যায়। শাহদের জমিজমার অভাব নেই। তবে সব ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে আছে। যুদ্ধের আগে পড়ে দাদা সস্তায় যেখানে যা পেয়েছেন তাই নিজের নামে দলিল করেছেন। রাজমিস্ত্রি চারিদিক ঘুরে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, বাড়ি কত বড় হইব? কেমন নকশা চান? নকশা হইব আধা খাওয়া চানের মতন। ছাদ থাকব, তবে বেশি একটা বড় না। চাইরটা শোবার ঘর, খাওয়ার ঘর, বসার ঘর আর সামনে দিয়া লম্বা একটা বারান্দা হইলে ভালা হয়। পায়খানা দিবেন না? গেরামে ঘরের ভিতরে পায়খানা ক্যাডায় দেয়? শহরে দেয়। গেরামের চিন্তা করেন, মিয়া। পুরা জমি কাজে লাগাইতে হইব। বামে ছাদ দিয়া বাড়ি হইব। হিসাব নিকাশ আইজ দিয়া যান। বর্ষা থাকতে থাকতে সব সরঞ্জাম লইয়া আইতে চাই। পাশেই বড় কলপার, পায়খানা। ডানদিকের ওই শেষ মাথায় হইব গোয়ালঘর। তার আগে চারিদিকে টিনের বেড়া দিতে হইব। বাড়িঘর করা শেষ হইলে না হয় ইটের বাউন্ডারি দেওয়ার কথা চিন্তা করমু। আবার দেহি মাটির ঘরও উড়াইতাছেন? এত ঘর দিয়া করবেন কি? এই মিস্ত্রিকে শুক্কুর আলী এনেছেন। গ্রামে দালান তোলার জন্য ভালো নামডাক আছে। উত্তরে সে বলল, মাটির ঘরে থাকতে শান্তি লাগে। একটা প্রবাদ হুনেন নাই? ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। মাটির বাড়ির মতন শান্তি ইটের বাড়ি তো নাই। তবুও বড়লোকি দেহাইতে ইটের বাড়ি করতে হইব। তা ঠিক। আইচ্ছা, চিন্তা কইরেন না আমনে। সব হইয়া যাইব। ইট, বালুর দাম কেমন? বর্ষাকালে কম বেশি হয়। ট্রলার দিয়া নদীর পার থাইক্কা আইব। তবে ভালা কোম্পানির সিমেন্টের দাম একটু চড়া। আনলে ভালাডাই আনমু। ঘরবাড়ি কি মাইনসে বছরে বছরে করে? আইচ্ছা, কামে লাইগা পড়েন। আমার কিন্তু বাড়িটা তাড়াতাড়ি লাগবো। সমস্যা নাই। মিস্ত্রি হিসাবনিকাশ শেষে চলে গেলেন। মিল্টন বলল, ওই বাড়ি আমনে ছাইরা দিবেন, ভাইজান? হ, একদিন সবাইরেই কিছু না কিছু ছাড়তে হয়। মায়া লাগবো না?
কত স্মৃতি। মায়ার থাইকা শান্তির দাম বেশি, বল্টু। কতগুলা দিন নিজের ঘরে ঘুমাই না জানোস? খালি মনে হয়, ক্যাডায় জানি আক্রমণ চালায়। ওইদিকে তোর ভাবি আমার উপরে অভিমান কইরা রইছে। এই সময়ে তার লগেও থাকতে পারতাছি না। নতুন বাড়ি না করলে কেমনে হয়? হঠাৎ কি হইল, ভাইজান? সব কেমনে কেমনে জানি বদলাইয়া গেল। এইডাই নিয়ম। হঠাৎ কোনো কিছুই বদলায় না। ভাবতাছি গরুগুলা বেইচ্ছা দিমু। কি কন? অনেক টাকা পয়সা লাগবো। এহনো 11টা গরু, বাছুর আছে। সব থাইক্কা বেশি দুধ দেয় লালডা আর সাদাডা না? ওই 2ডা আর কালা সার রাইখা বাদ বাকি সব বেইচ্ছা দিমু। ছাগলডিও বেইচ্ছা দেইস। এই 3ডারে আপাতত তোগো বাড়িতো নিয়া রাখো। ভাইজান, মন খারাপ করিস না। আল্লাহ দিতে কতক্ষণ? এক সময় তো 2 বিঘা জমি ছাড়া আমার আর কিছুই আছিল না। তোর কামের ব্যবস্থা আমি কইরা দিমু না হয়। সামাদ ভাইয়ের লগে কথা কইছি। আইজ রাইত থাইক্কা হেগো লগে ট্রলারে মাছ ধরবি। দিনের বেলায় লতিফরে লইয়া আমার ওই পাশের ক্ষেত করবি। সময় সুযোগ পাইলে এদিককার কাম তদারকি কইরা যাইস। আর আমনে? আমি তো আছি। মিল্টন নাজিরের হাবভাব বোঝে না। সামাদ মিয়ার সব ঋণ নাজির শোধ করে দিয়েছে। বাদবাকি যা ঋণ খরচ ছিল তা নৌসাদের পাঠানো টাকা দিয়ে শোধ করেছে। এবার শুধু মাথা গোজার একটা স্থায়ী ঠিকানা তৈরির পালা। যাত্রাপথ। লেখনীতে মাশফিতরা মিমুই। পর্ব 67। শ্রাবণের বৃষ্টিমুখর দিন। উত্তর পাড়ার জমিতে টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়া হচ্ছে। গতকাল সকালে কাজ শুরু হয়েছিল। ইতোমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। ধারণা করা যায়, বাকি কাজ আজকের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ আগেই ঘাটে বালু ভর্তি লঞ্চ এসে থেমেছে। শ্রমিকরা মাথায় পাতি ভরে বালু এনে রাখছে খালি জমিতে। রড, সিমেন্ট গত রাতে আনা হয়ে গেছে। সামাদ মিয়ার আবার বড় কারবারিদের সঙ্গে উঠাবসা। নাজির নতুন ঘর তুলে পৈতৃক ভিটে থেকে আলাদা হয়ে যাবে শুনেই লোকটা মহাখুশি। ইট আসবে সপ্তাহ খানেকের মধ্যে। নাজিরের অনেক তাড়া। পারলে যেন আজই নতুন বাড়ি তুলে ও বাড়ি ছেড়ে দেয়। কিন্তু তা কি আর এত সহজ? তবুও যত দ্রুত করা যায়। অভিশপ্ত বাড়ি আর মানুষগুলোর থেকে যে করে হোক সরে আসতে হবে, অভিমানী স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে হবে। অনাগত সন্তানকে একটা সুন্দর পরিবার দিতে হবে। বৃষ্টির পানিতে মাটির ঘরের সদ্য তোলা দেয়াল ভিজে বেহাল অবস্থা। মিল্টন সকালে এসে নীল পলিথিনে ঢেকে দিয়ে গেছে। আপাতত কয়েকদিন কাজ বন্ধ। এই ধরনের বাড়ি হাতে অনেক সময় নিয়ে করতে হয়। বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, চৈত্রে করলে ভালো হয়। মাটি দ্রুত শুকিয়ে যায়। মিষ্টি কুমড়ার গাছটা গোড়া থেকে তুলে ফেলা হয়েছে। মর্জিনার তা নিয়ে আফসোসের শেষ নেই। তার খুব পছন্দের সবজি হওয়ায় প্রতি বছর মিষ্টি কুমড়ার চাষ করেন মুমিনুল শাহ। তা নিয়ে নাজিরের সাথে সকালে ঝগড়া হয়েছে। শাড়ি কোমরে গুজে কিছুক্ষণ চিৎকার করলেন, গোলামের পুতো, আমার লাউ ক্ষেত নষ্ট করলি কেন? সবে কুড়ি ধরছিল। পরশু বিহালেও গিয়া কলসি ভইরা পানি দিয়া আইসি। মনে এত রং লাগছে কইতে? এই ঘর দিয়া হয় না? নাজিরও কম যায় না। পাল্টা জবাব দিল, আমনে গোমুখ দেখতে আর ইচ্ছা করে না। তাই একেবারে আলাদা হইয়া যামু। এতদিন তো ঠিকই দেখছস। তখন এই ইচ্ছা কইয়াছিল? নিমকহারাম। এতদিন তো আর আমনে গো আসল রূপ দেহি নাই। এখন দেখছি, তাই এখন জামুগা। নিমকহারাম কারে কন? কি নিমকহারামি করছি আমনে গো লগে? আবার মুখে মুখে চোপা। খাওয়াইয়া, পোড়াইয়া এর লাইগা বড় করছি? এমনি এমনি কেউ কাউরে খাওয়ায়? কদিনই বা ক্যাডায় খাওয়াইছে, দায়িত্ব লইছে? নিজের পেট তো নিজেরই চালাইতে হইছে। মুখ খুলাইয়েন না, চাচি। নিজেরে এত চালাক মনে করেন অথচ জামাইয়ের কুকীর্তি তো কিছুই জানেন না। জানেন না, নাকি না জানার ভান ধইরা থাকেন? ফরিদা বানুর মতন ভালা মানুষ সাজেন? কি এর কুকীর্তি? কি না জানার ভান ধইরা থাকি? একদম বড় জনের লগে তুলনা দিবি না। এই যে আমার আম্মায় পলায় নাই, আমনের ভাসুর, জামাইরা মিলা খুন করছে। আমনের শ্বশুররেও হেরাই খুন করছে। জানেন না কিচ্ছু? এও বিশ্বাস করমু? সব কয়ডা একরকম। মাঝখান থাইক্কা শুধু আমি ঠিকা গেলাম।
এইগুলারেই নাকি মায়ের স্থানে বসাইছিলাম। রাগের মাথায় কিছু না ভেবেই যাতা বলে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। মর্জিনা ওখানেই ঠায় দাঁড়িয়ে রইলেন। বারান্দায় বসা ফরিদা ছুটে এসে দাঁড়ালেন উঠোনে। তার সন্দেহই তবে ঠিক। নাজির সব জানে। মর্জিনা জায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়লেন, ওয়ে কি কইয়া গেল, বুবু? কি কইল এইসব? ফরিদার এখন আর ভয় নেই, হারানোর কিছু নেই। নিঃশ্বাস ছাড়া সব হারিয়ে বসেছেন তিনি। তাই মুখ ফিরিয়ে নিলেন। গাছাড়া ভাব নিয়ে বললেন, যেই জামাই লইয়া এত বছর তোর গর্ব আছিল তারে গিয়া জিগা। হতভম্ব মর্জিনার মনে হলো ফজরের নামাজ আদায় করতে পারেননি বলেই হয়তো আজকের দিনটা খারাপ। এতদিনের বিশ্বাসে খোদাই করা পাথরে যেন ফাটল ধরেছে। তবুও মন মানে না। এত নিখুঁত অভিনয় মুমিনুল শাহর পক্ষে করা সম্ভব নয়। নাজিরের মতো বদমেজাজি, ঘাড়ত্তারা ছেলের কথা বিশ্বাস করার মানেই হয় না। একসঙ্গে, এক বিছানায় কয়েক যুগ কাটিয়ে দেওয়া স্বামীকে তিনি চিনবেন না এমনও কি হয়? দুপুরের শেষ প্রহরে রোদ উঠেছে। কাজকর্ম তদারকি করতে গিয়ে শ্বশুরের সঙ্গে দেখা হয়ে গেল। কাশেম আলী দুই হাত পেছনে রেখে দাঁড়িয়ে দেখছেন সব। তাকে সালাম দিয়ে পাশে দাঁড়ালো নাজির। জিজ্ঞেস করল, খবর কি? আল্লাহর রহমতে ভালাই। আমার বউ কেমন আছে? ওই তো বাড়ি দেহা যায়। গিয়া দেইখা আয়। গেলেই আওয়ার লাইগা বায়না ধরব। ধরব না, আমি বুঝাইছি। ওইখানে থাকার কথা কইব। আমিও টেইডাই কই। হেইদিন ভাইজানও কইল। নিরুত্তর রইল নাজির। কাশেম আলী পুনরায় নরম স্বরে বললেন, কই থাহস, কি খাস না খাস খবর নাই। আমগো বাড়ি কি কম বড়? কয়ডা দিন থাকলে কি হইব? বাড়ি করতেও তো অনেক সময় লাগব। যখন আমনেরা আছিলেন না তখন থাকি, খাই নাই। তখন আর এহনের পরিস্থিতি এক। বুইঝা অবুঝের লাহান করলে মেজাজ খারাপ হইয়া যায়। আমগো বংশের কেউ শ্বশুর বাড়ি থাহে না। হ, তুঙ্গো বংশের মাইনসেরা খালি রাইত বিরাইতে খুন করে। আর শ্বশুর, হালারা সেই লাশ গুম করতে সাহায্য করে। বউরা সাক্ষী থাকে। কাশেম আলীর চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। পায়ের দিকে তাকিয়ে বললেন, জুতা খুলমু? মানহানির মামলা করমু। বেয়াদব। আমনেগো ঘরের কাম কতদূর? প্লাস্টার করতাছে। ইট, বালু হেই কবে আনছি কিন্তু কাম ধরতে ধরতে দেরি হইয়া গেল। এরপরেও তাড়াতাড়িই হইছে। তা হইছে, ছাদ দেই নাই যে। তুই তো আবার ছাদ দিবি। হ। নৌসাদের কি খবর? ট্যাহা পয়সা পাড়ায়? যা পাঠাইছে তা দিয়া ওর বিদেশ যাওয়ার ঋণ শোধ করছি। কইয়া দিছি, পরের মাস থাইক্কা শুধু বউয়ের খরচ পাঠাবি। তুই কি ওর পিছনে কম খরচ করছস? লেখাপড়া করাইলি, থাকা খাওয়া থাইক্কা শুরু কইরা সংসারটা পর্যন্ত তোর পয়সায় চলছে। হেইডা শোধ করব ক্যাডা? ওর কোনো দায়িত্ব নাই? ওইগুলা বাদ দিয়া দিছি। যহনি টেহা পয়সার সমস্যা দেহা দিছে ওর ভাগের জমি বন্ধক রাখছি, চাষবাস করছি। এত হিসাব রাখলে হইব? জীবনে যাতে কেউ কইতে না পারে, নাজির আমার পয়সায় চলছে। এতটুকু বড়াই করতে চাই। এই বাড়ির খরচ আমারই, আল্লাহর নাম নিয়া কামে নাইম্মা পড়ছি। যা জমানো আছিল তাই ভাঙতাছি। ওরে কইয়া দিছি, নিজের ব্যবস্থা কইরাই দেশে আইবি। আমি আর আগে পড়ে নাই। কাশেম আলী দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলে কখনো অন্যের কাছে নত হওয়ার নয়। জিজ্ঞেস করলেন, ব্যবসার ভাগটা আর পাইবি না? ওই ব্যবসা পানিতো ভাইসা যাক। হেগো মাঝেই এখন ঝামেলা চলতাছে। আমি আমারটা লইয়া ব্যস্ত। আরও কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা চলল। নাজির একসময় তারা দেখিয়ে বলল, আইচ্ছা জাইগা, গোসল কইরা একটু হাটে যাইতে হইব। আমনের মাইয়ারে কানতে নিষেধ কইরেন। রাইতে আইমু। কাশেম আলী বেজায় খুশি হলেন। বাবা বেঁচে থাকতে দুই ভাই নতুন ঘর তৈরির চিন্তাভাবনা করেছিলেন। তা প্রায় শেষের দিকে। এখন শুধু মেয়েটাকে নিয়ে যা চিন্তা। ছেলেদের তো একটা গতি করে দিয়েছেন। বর্ষা শেষ হওয়ার আগেই ছোট ছেলের বিয়ে দেবেন ভেবেছেন। এবার মেয়ের সংসারটা গোছানো শেষ হলেই শান্তি। গোসল সেরে বারান্দার সিঁড়িতে বসে আছে মিছরি। পারুল ভাতের থালা আর পানির গ্লাস নিয়ে বসলেন সামনে। ভাত মাখিয়ে বললেন, আইজ দেশি মুরগির গোশ রাঁধছি। চুপ কইরা খাইয়া লইবি। নাখরা না করে হা করল মিছরি।
আজকাল তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। সন্তানের জন্য সব অনিয়ম বাদ দিয়েছে। এক লোকমা খেয়েই নাকমুখ কুঁচকে অভিযোগ জানালো, ঝাল হয়নি। ঝাল খাওয়া আবার শুরু করলি কবেতে? বিয়ের পর থেকে। উনি ঝাল ছাড়া খেতে পারেন না। তাই আমারও এখন ভালো লাগে। হ, উনিই মাথাটা খাইছে। খালি জামাই জামাই করে। কি অবস্থা হইছে আমার মাইয়াডার। তুমি যখন আব্বার বকা খেয়েও করো, তার বেলা কিছু না। পারুল চোখ রাঙিয়ে মেয়েকে খাওয়াতে লাগলেন। খাওয়ানোর শেষে এটো থালা নিয়ে চলে গেলেন কলপার। কিছুক্ষণ পর কোথা থেকে যেন মাসুম এসে উপস্থিত হলো সেখানে। হাতে গাছপাকা পেয়ারা। বোনের সামনে ঝুলিয়ে বলল, হরবি ভর্তা খাবি? মাত্র ভাত খেয়েছি। রেখে দাও, বিকেলে খাবো। তাইলে এনে বইয়া রইছস কেন? ঘরে গিয়া ঘুমা। সারাক্ষণ দেহি বইয়া থাহে। চুকা পাতা ভর্তা খাবো। এখন না ভাত খাইলি? রাতে খাবো। আইচ্ছা, কালু গো ক্ষেত থাইক্কা আইনা দিমু না হয়। চাচি ভর্তা করব। আর কিছু? না। আওয়ার সময় আব্বার লগে দেখা হইছে। কইল, তোর জামাই রাইতে আইব। যা ঘুমা এখন। চোখ জোড়া চকচক করে উঠল মিছরির। উৎসুক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? হ, বেয়াদ বটারে একদম ভাউ দিবি না। আইলে কাইজ্জা লাগবি। কত্ত বড় সাহস আমার বইনরে দুঃখ দেয়। মিছরি মনে মনে ভীষণ খুশি হল। ঘরের দিকে যেতে যেতে চেঁচিয়ে ডাকল, শালি কাপা। বেঁচে আছিস নাকি ঘুমিয়ে গেছিস? ধরণীতে রাতের অন্ধকার নেমেছে। আকাশে তারার মেলা আর আধ খাওয়া একটি চাঁদ। প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে থলে হাতে হাট থেকে বাড়ির পথে যাচ্ছে নাজির। অবশ্য নিজের বাড়ি নয়। আজ তার গন্তব্য শ্বশুর বাড়ি। বহুদিন পর তার চলতি পথের সঙ্গী হয়েছে বুস নামের কুকুরটি। লেজ নাড়িয়ে পাশাপাশি হাঁটছে। ওই পাড়ার মেয়ে কুকুরের সাথে এতদিন প্রেমে মজেছিল বুস। তাই দিন দুনিয়া ভুলে সেখানেই রাতদিন পড়ে থাকত। কিন্তু সপ্তাহ খানেক আগে নারী কুকুরটি তাকে ধোঁকা দিয়ে সন্ধি বেঁধেছে ঘরহীন কালো কুকুরটির সঙ্গে। তা নিয়ে বেচারা বুসের দুঃখের অন্ত নেই। নাজির হাঁটতে হাঁটতে সান্ত্বনা দিয়ে বলল, থাক, মন খারাপ করিস না। মাইয়া মানু ভালা না রে, বুস। ভালা না। দুনিয়াত যেই রূপে থাকুক না কেন। বিয়া করাও ভুল, না করাও ভুল। তুই তো তাও পীড়িত করছস। বুস কি বুঝল কে জানে? ঘেউ ঘেউ করে উঠল। নাজির মাথা নাড়ালো, ঠিক কইছস। জীবনে জাগো শত্রু মানছি, জাগো বাড়ির পোলাগো হুমকি ধামকি দিছি, খেলার মাঠে পিডাইছি এখন তাগো বাড়িতই যাইতাছি। এই দুঃখ কই রাখমু আমি? হাট থেকে বেরোনোর অভিমুখে তার ধানের মিল। এই রাতের বেলা সেখানে আলো জ্বলতে দেখে পথ বদল করল নাজির। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল কেদারায় বসে থাকা মুমিনুল শাহকে। বসে চা খাচ্ছে আর খোশগল্প করছে। মিল্টন সামনে দাঁড়ানো। তাকে কিছুটা ধমকের সুরে নাজির বলল, এইডা কি চা পানের দোকান? তোরে কহন কইছিলাম দোকান বন্ধ কইরা বাড়িতো যাইতে? মিল্টনের হাস্যোজ্জ্বল মুখখানায় আধার নেমে এলো। আমতা আমতা করে কিছু বলতে যেতেই মুমিনুল শাহ থামিয়ে দিয়ে বললেন, ওরে বকিস না, বাপ। ওই সব গোছগাছ কইরা যাইতাছিল গা। আমারে দেইখা আর পারে নাই। কই গেছিলি তুই? বাজারে করতে নাকি? তোর ছুডু চাচি পাঠাইছে? সকালে নাকি কাইজ্জা করছস? নাজির উত্তর দিল না। থলেটা মেঝেতে টেবিলের পাশে হেলান দিয়ে রাখল। সকালের ঝগড়ার খবর তবে ব্যাটার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার জন্যই নিশ্চয়ই এসেছে। বলল, শ্বশুর বাড়ি জামু। তোর বউয়ের জানি কয় মাস চলে? হুদাই এত জলদি বাপের বাড়ি পাঠাইয়া দিছস। হঠাৎ এনে আইলেন যে? আইলাম আর কি। কাপে অর্ধেক চা রেখে উঠে গেলেন তিনি। দোকান থেকে বেরিয়ে ছোট কদমে হাঁটতে হাঁটতে বললেন, ভাইজানের মরণের পর শামিউলডা বেশি উজাইয়া গেছে। চাচাও মানে না, ভাইও মানে না। ব্যবসা বাণিজ্য লইয়া কি যে চিন্তায় আছি। কেমনে আলাদা হমু কত? নাজির মিল্টনকে ইশারা দিল, ব্যাগ লইয়া তুই হাঁটা ধর। তালা ভালা কইরা লাগাইস। আমি কথা কইয়া আইতাছি। তারপর নাজিরও চাচার পিছু পিছু হাঁটতে লাগল। কটাক্ষের সুরে বলল, বিষধর সাপের ঘরে তো সাপই হয়। রক্ত বইল্লা একটা কথা আছে না? তোর রক্ত আলাদা, বাপ তো আলাদা। ভালা আর কই? শাহ বংশের সবই এক।
আমার বাপি ক আর তোর বাপি ক। আমনেগো দুই ভাইয়ের থাইক্কা বহু গুণে ভালা। দুর্বোধ্য হাসলেন মুমিনুল শাহ। আমার বাপে আধা খুন কইরা সোনা গহনা লইয়া ভাগছিল। হের ঘরের পোলাপাইন আর কত ভালা হইব। আকবার বুইরার বাপের হাতে পড়ছিল দেইখা এত কিছু কইরা খাইতে পারছে। আর তোর বাপ থাউক, বেচারা মেলা শাস্তিই ভোগ করছে। মরা মানুষ লইয়া আর কি কমু। নিজের কথা কইলেন না যে, নিজের গুণগান নিজে গাইতে হনছস। গুণগানি তো বাপ ভাই মারা কি কম ভালা কাজ। কয়জন পারে, ক্যাডায় বাপ মারছে। আমি পথিমধ্যে থেমে দাঁড়ালেন তিনি। নাজির ভ্রু কুচকে নিল, অস্বীকার কইরেন না তো। মিছা কথা আর ভাল লাগে না। সবাই জানে আমি যে মারছি এইডা জানে। মারেন নাই কইতাছেন। মারার একটা কারণ দেহা সম্পত্তি। শব্দ করে হেসে উঠলেন মুমিনুল শাহ। জন্মানবশূন্য অন্ধকার রাস্তায় বড়ই বিদঘুটে শোনালো সেই হাসি। বললেন, এখন বুঝি সম্পদে গড়াগড়ি খাইতাছি। ভাই আমরা তিনজন আছিলাম। এখন যেমন 2 ভাগ হইছে, তখন হইতো 3 ভাগ। তাতে কি কম পড়ত। মানলাম বিয়ার আগে আমি খারাপ আছিলাম, বড় ভাইজানের সঙ্গ পাইয়া আকাইম্মাগিরি করতাম, জুয়া খেলতাম, ওর ছাগল চুরি করতাম, আব্বার ঘরে চুরি করতাম। কিন্তু বিয়ার পর আমি ঠিকই নিজেরে বদলাইয়া নিছিলাম। তোর চাচিরে পাওয়ার লাইগা যে কত কিছু করছি তা আমার বাপ আর আমার শ্বশুরই জানে। মাসের পর মাস তাবলিগে পইরা রইছি। এই পরিবর্তন দেখাই আমার উপরে আব্বার সব রাগ সন্তুষ্টিতে রূপ নিল। কথাও দিছিল, সম্পদের ভাগ সমান সমান দিব। তাইলে সেই বাপরে মারমু কেন। অমানুষ লাগে আমারে। খুনি 2 জন আছিল। একজন আমিরুল শাহ, আরেকজন আমনে নাতো ক্যাডা। আমি যে হেইডা কেমনে নিশ্চিত। সিরাজ উল্লাহ হইতে পারে না। নাজির চমকে তাকালো। এখানেও সিরাজ উল্লাহ। মুমিনুল শাহ আচমকাই মেয়ে যান। কণ্ঠস্বর বদলে যায়। বলেন, একসময় আমগোও সুখী, সুন্দর একটা পরিবার আছিল। কোনো কিছুর অভাব আছিল না। আমার আব্বা রাগী মানুষ হইলেও আমগরে খুব ভালোবাসতেন। সমান সমান। কিন্তু পার্থক্য করত আম্মায়। মেজো ভাইজান তো আব্বার ন্যাওটা, আমি হইলাম বড় ভাইজানের। আর তিনি আম্মার। আম্মা কখনো আমগো শাসন করে নাই, বিপথে যাইতাছি যাইনাও মারে নাই। আব্বার থাইক্কা সব দোষত্রুটি আড়াল রাখত। ওই গালমন্দ করা পর্যন্তই। একটু পর আবার আদর কইরা খাওয়াইত। অথচ আম্মায় যদি শুরুতেই একটু মারত, বুঝাইতো তাইলে হয়তো এই দিন দেখা লাগতো না। বড় ভাইজান বউ লইয়া বাড়ি আওয়ার পর আম্মার কথায় গয়লা না গিয়া আব্বায় যদি তাগো তাড়াইয়া দিত তাইলেও এই দিন দেখা লাগতো না। বাপমা সঠিক সময়ে যদি সন্তানের হাল না ধরে তাইলে সন্তান যাইব কই। নাজির কি বলবে বুঝে উঠতে পারে না। মুমিনুল শাহ পুনরায় বলেন, আমার জীবনে আর আফসোস নাই। এলাকার অনেক মানুষ আমগো হিংসা করত। সেই হিংসা থাইকাই ভাইজানরে কুবুদ্ধি দিয়া নষ্ট করছে। আর বিয়ার পর নষ্ট করছে তার বউ আর শালায়। সিরাজ উল্লাহ তখন দিন আনে দিন খায়। বইনের শ্বশুরবাড়ির সম্পদ দেইখা তার লোভ হইল। 2 ভাইবইনে সলা পরামর্শ করল। লগে প্রতিশোধও কইতে পারস। আমগো আব্বায় হেরে বাড়ি আইতে দিত না, বড় ভাইজানরে আর আমারে ব্যবসার ভাগও দিতে চান নাই। আমার আবার ব্যবসার প্রতি তেমন লোভ আছিল না। তোর চাচিরও না। কিন্তু তাগো লোভ হইল। সেই লাভ থাইকাই 2 জনে মিলা আমার আব্বারে নাটক কম করেন। সব যাইনাও সেই খুনির লগেই তো হাত মিলাইছিলেন। আমার মায়েরে মারছেন। আর তোর বাপ ভালা নাকি জানতো না কিছু। হেরো লোভ কম আছিল না। আমি বন্দর থাইক্কা ফেরার পথে বড় ভাইজান আর সিরাজ উল্লাহরে আইল ধইরা দৌড়াইতে দেখলাম। হাতে রক্তমাখা কাস্তে, দা মুখ বান্ধা থাকুক, শরীর আর হাঁটাচলা তো চিনি। ডাকলাম, শুনল না। এরপর গেরামে ঢুকতে না ঢুকতেই হুনি আব্বার মরার খবর। আসল কাহিনী বুঝতে আর বাকি থাকল না। হেই রাইতে আমার জ্বর আইল। কিছুতেই সত্য মাইনা নিতে পারি না। 4 দিনের দিন তোর বাপরে আড়ালে ডাকলাম। তারে ছাড়া আর কারে বিশ্বাস করমু। কাইন্দা কাইন্দা কইলাম, মেজো ভাইজান, এই কাম বড় ভাইজান ছাড়া আর কেউর না। ভাইজানে হের শালারে লইয়া আমগো আব্বারে মাইরা লাইছে। আমি নিজ চোখে হেগো পলাইতে দেখছি। কথা হুইংনা থম মাইরা বইয়া রইল সে।
আমার রক্ত তখন গরম, ভিতরে আগুন জ্বলতাছে। তোর বাপে ছাই দিলে হেই মুহূর্তেই জানোয়ারটারে মাইরা ফেলাইতাম। কিন্তু হে কি কইল জানোস? আব্বাই জানতো? মুমিনুল শাহ শূন্যে তাকিয়ে রইলেন। উত্তর না পেয়ে অধৈর্য হয়ে নাজির জিজ্ঞেস করল, সব যাই না কি কইল আব্বাই? কইল, যা হওয়ার হইয়া গেছে। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে আমগো নিজের সম্পত্তি রক্ষা করতে হইব। না হইলে ওরা সব দখল কইরা নিব, মান সম্মান যাইব। ভাবতে পারো তাছোস, বাপ মরার কষ্ট থাইক্কা তহনও হের সম্পদের লোভ বেশি। এই যে মাস্টর বাড়ির বুইরা যখন জেলে গেল তখন তোর বাপ কই আছিল? কেন আটকাইল না? নাজিরের বিশ্বাস হলো না। চাচা নিশ্চিত সত্য মিথ্যে মিলিয়ে বলছে। বলল, সব দোষ আমার বাপের। তাইলে আমনে কই আছিলেন? নিজে পুলিশের কাছে গিয়া নালিশ করেন নাই কেন? লোভ আমনের কম আছিল? আমনে আমার মায়ের লাশ গুম করছেন, বাপের ওই অবস্থা করছেন। 22 বছর পরে মরুক আর আগে মরুক, খুনের লগে আমনেও জড়িত। এত কাল ধইরা নিজের বাপের খুনিগই পা চাটছেন। আমি নিরুপায় আছিলাম। নিজের জীবন বাঁচানো ফরজ। তোর চাচির পেটে তখন শাহরিয়ার, নাজমুল একেবারে ছুডো। হেরে লইয়া থাকে বাপের বাড়িত। জানোস নিশ্চয়ই? আমি সেই রাইতে শ্বশুরবাড়ি থাইক্কা ফিরছি। আমি যে আইমু বাড়ির কেউ জানতো না। ভুল সময়েই মনে হয় আইয়া পড়ছিলাম। যখন আইসি ততক্ষণে তোর মায়া আর দুনিয়াত নাই। ঢোকা মাত্র হুনি মোতালেব চাচা আর হের বউরে ফরিদা বানু তার ভাইয়ের লগে মিলা হুমকি দিতাছে। হেরা আমারে দেইখা ফেলল। জান বাঁচানের লাইগা মাথায় যা আইছে তাই করছি। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম? হেই দিন আমি ওই কাম না করলে তোর বাপের জায়গায় আইজ আমি থাকতাম। আর আমার বউ পোলাপাইন থাকতো তোগো জায়গায়। নিজের জান বাঁচানো অপরাধ? ভালা মানুষ সাইজেন না তো। চাইলে অনেক কিছুই করতে পারতেন। আশেপাশের মানুষ জড়ো করতে পারতেন। আসলে আমনে তাগো বাঁচাইতে চান নাই। এত কিছু জানছস কইতে, নাজির? তুই চালাক জানি কিন্তু এত চালাক হইবি বুঝতাম পারি নাই। এই যে এত বড় বড় কথা কইতাছস, এহনো বাইচ্ছা আছস কেমনে? এই প্রশ্ন মাথায় আইয়ে নাই? যারা তোর বাপমা মারছে তারা কি তোগো দুই ভাইরে মারতে পারতো না? ছুডো কালে কোনো হেডাম তোর আছিল? নাজির নির্লিপ্ততা ভঙ্গিতে অন্ধকারে হাঁটতে লাগল। মনে কোনো প্রশ্ন নেই, আকবর মিয়া আগেই সব জানিয়েছে তাকে। রাগে শরীর কাঁপছে। ইচ্ছে করছে লোকটাকে এখানেই মেরে দিতে। কথা বলতে বলতে কখন যে শুনশান জায়গায় চলে এসেছে খেয়াল নেই। শোনা যাচ্ছে ট্রলারের ইঞ্জিনের শব্দ। এখান থেকে ঘাট কাছে। মুমিনুল শাহ বললেন, সম্মুখ শত্রু থাইক্কা বন্ধু রূপী শত্রু অনেক ভয়ঙ্কর রে, নাজির। এত বছর বাপের খুনির লগে থাইক্কা বিশ্বস্ত এমনি এমনি হই নাই। হেইদিন পুলিশের হাতে ধরাইয়া দিয়া কি লাভ হইত? প্রমাণ আছিল কোনো? ঠিকই কয়দিন পর ছাড়া পাইয়া যাইত। আমগো চরিত্রহীন চেয়ারম্যান হের পক্ষে আছিল। ওরে আমি নিজ হাতে একটু একটু কইরা ধ্বংস করতে চাইছিলাম। তোগরে তো এর লাইগাই বাঁচাইয়া রাখছিলাম। কিন্তু জানোয়ারটা মইরা গেল। জন্ম, মৃত্যু, ভালা, মন্দ সব আল্লাহর হাতে। আমনে বাঁচানের ক্যাডা? মুমিনুল শাহ হাসলেন, তাও ঠিক, আমি বাঁচানের ক্যাডা? তবে তোর মরণ মনে হয় আমার হাতেই লেখা আছে। বাইচ্চা আর কি করবি? কি কাম আছে তোর এই দুনিয়াতে? হুদাই আমার পিছন মারতাছস। বুইরা কালে আরো খারাপ বানাইতে চাস আমারে? লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। নাজিরের হাতে আর সময় নেই। মিছরি বোধ হয় তার অপেক্ষায় বসে আছে। জানোয়ারটাকে পরে দেখে নেবে। তার জন্য সুন্দর একটা পরিকল্পনা আর নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন। চুলে হাত বুলিয়ে বলল, আকাম কুকাম কইরা মাথা খারাপ হইয়া গেছে নাকি? বাড়ি তো গিয়া বউরে জড়াইয়া ধইরা ঘুমান। এহনো অনেক কিছু সহ্য করা বাকি। যাওয়ার জন্য পিছু ফিরল নাজির। কয়েক কদম এগোতেই আড়াল থেকে বেরিয়ে তার পথ রোধ করে দাঁড়ালো নাজমুল, শাহরিয়ার। নাজির আশ্চর্য হল। ব্যাটা একেবারে ছেলেদের সঙ্গে নিয়ে এসেছে। ধমক দিয়ে বলল, এনে কেন তোরা? সামনে থাইক্কা সর। এমনিতেই মেজাজ ভালা না। মুমিনুল শাহ যেতে যেতে বললেন, আইজ মনে হয় শ্বশুরবাড়ি যাইতে পারবি না। তোর বউরে সাদা শাড়ি আমিই না হয় কিন্না দিমু। আমারে মাইরা ক্যাডায় আমার বউরে সাদা শাড়ি পরাইব?
এই দুই গোলামের পুতে এত সাহস হেগো, কি রে মারতে আইছস নাকি মরতে? মুমিনুল শাহ অন্ধকারে হারিয়ে গেলেন এক সময়ে। নাজমুলের শরীর কাঁপছে, ভয় মুখমণ্ডলে জমেছে ঘাম। শাহরিয়ারের চোয়াল শক্ত, চোখে আগুন। পেছনে থেকে দুজনেই বের করল কাস্তে আর কোচ। এদের সাহস দেখে রাগে কাঁপতে লাগলো নাজির। ওদের কি প্রাণের ভয় নেই? নাজির শাহকে তা কি জানে না ওরা? কিছু বলার পূর্বেই তাদের ঠেলে সামিউল এসে দাঁড়ালো সামনে। আচমকাই হেসে উঠল নাজির, এর লাইগাই তো কই এই হারামজাদা দুইডা এত সাহস পাইল কইতে? একজনের লাইগা তিনজন? সামিউল রামদা নিয়ে কাছে এসে দাঁড়ালো, গরু জবাই করার সময় মানুষ একটু বেশিই লাগে। তুমি বুঝি কুত্তা? না, কুত্তাও তুঙ্গ থাইক্কা বিশ্বস্ত। একটা রুটি খাওয়াইলেও প্রতিদান দিতে জানে। রেগে গেল সামিউল। হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘুষি মারতে এলো। নাজির ধরে ফেলল সেই হাত। মুচড়ে দিয়ে বলল, বাপের হেডমে চলা হাত আর কাস্তে চালানো হাতের মধ্যে অনেক পার্থক্য আছে। আগেও না চেষ্টা করছিলা, পারছিলা কি? এইসব তোমারে দিয়া হইব না। ওই হারামজাদা, বাড়ি তো যা। ঝামেলা করার ইচ্ছা নাই। আরেকদিন আহিস। তাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো নাজির। এমনিতেও সে অস্ত্রহীন, জায়গাটা শুনশান, ফাঁকা। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। তাই এদের সঙ্গে একার পক্ষে তার পেরে ওঠা সম্ভব নয়। কিন্তু বেশি দূর সে যেতে পারল না। আচমকা পেছনে থেকে আক্রমণ হলো। মাথায় শক্ত কিছুর আঘাত লাগতেই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে হাত রেখে পিছু ফিরতেই নাজিরের পেটের বাম পাশে প্রথম কোপটা বসালো সামিউল। গোলগোল করে সেখান থেকে রক্ত বেরিয়ে শার্ট ভিজে যেতে লাগল। ক্ষত স্থানের পাশেই পরপর আরও একবার আঘাত লাগল। এবার আঘাত করেছে শাহরিয়ার। ঠোঁটের ফাঁক দিয়ে ক্ষীণ আর্তনাদ বেরিয়ে এলো নাজিরের। সে আরও একবার টের পেল, দিনশেষে রক্তই বেইমানি করে। পৃথিবীতে কেউ কারো আপন নয়। অস্ত্র দুটো একসঙ্গে বের করার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল নাজিরের ভারী দেহ। শুকনো পাতায় ঝনঝন আওয়াজ হলো। ঠোঁটের কোণ দিয়েও গড়িয়ে পড়ল রক্ত। কম্পিত নাজমুলও এবার এগিয়ে এলো শেষ আঘাতের মাধ্যমে নাজির শাহর অস্তিত্ব পৃথিবী থেকে মিটিয়ে দিতে। এগিয়ে এলো বললে ভুল হবে। দুই ভাই জোর করে তাকে ঠেলে দিল সামনে। নাজিরের মনে হলো, বেঁচে থাকার থেকে মৃত্যু কঠিন। আজই হয়তো স্বার্থপর দুনিয়াতে তার শেষ দিন। সে কথা রাখতে পারেনি। তার সন্তানকে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা পরিবার দিতে পারেনি। তার আর বাবা ডাক শোনা হবে না, প্রিয় সঙ্গিনী মিছরিকে আর বোধ হয় কখনো জড়িয়ে ধরতে পারবে না। সে ব্যর্থ স্বামী, ব্যর্থ পিতা। তবুও এই বিপদের দিনে, মৃত্যুর দ্বারপ্রান্তে এসে মন থেকে আল্লাহকে ডেকে উঠল নাজির। বাঁচার জন্য আকুতি করল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। আবছা চোখে ভাসল বহুদূরে জ্বলতে থাকা এক খণ্ড হলদে রং। এ রং নয়, আগুন। এদিকেই কি এগিয়ে আসছে? আর তাকিয়ে থাকতে পারল না সে। শেষ আঘাতের আগেই চোখ জোড়া বন্ধ হয়ে গেল। যাত্রাপথ। লেখনীতে, মাশফিতরা মিমুই। পর্ব ৬৮। নাজমুল লক্ষ্যপথে হঠাৎ থমকে দাঁড়াল। অন্ধকার ভেদ করে শাবল হাতে দৌড়ে আসছে এক যুবক। তার পেছনে আরও কিছু অবয়ব দেখা যাচ্ছে। কারো হাতে হারিকেন, কারো হাতে লাঠি। আগুনের বনি শিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো যুবকের মুখ। সে আর কেউ নয়, মিল্টন। দূর থেকেই গর্জন দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, আমার ভাইজানের কিছু হইলে সবার লাশ পড়ব এইখানে। শাহরিয়ার বিস্ময় পিছিয়ে গেল। বড় ভাইয়ের হাত টেনে ধরে বলল, ওরা জানল কেমনে? নাজমুল বিচিত্র এক ঘোরের মধ্যে বন্দী। কোনো কথা তার শ্রবণালীতে পৌঁছাচ্ছে না। বাপ, ভাইদের মগজ ধোলাইয়ের চক্করে কি যে করতে এসেছে নিজেই যেন বুঝতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে, কলের পুতুল। মিল্টন প্রায় তাদের কাছাকাছি চলে এসেছে। সংখ্যায় অধিক মানুষ দেখে পালানোর পথ খুঁজতে লাগলো শাহরিয়ার। বলল, পালা, ভাই। তারপর লুঙ্গি হাঁটু পর্যন্ত তুলে ঢালু পথে নিচের দিকে দৌড়ালো সে। নাজমুলের ধ্যান ভাঙল। পরিস্থিতি আঁচ করে ছোট ভাইয়ের পিছু পিছু সেও দৌড়ালো। সামিউল পালাতে পারল না। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার পূর্বেই মাসুম এসে তার ঘাড়টা চেপে ধরল। তাদের সাথে সুজন, তালেব, মোখলেছও রয়েছে।
তালেব দাঁতে দাঁত পিষে বলল, কুত্তার বাচ্চাটা যাতে পলাইতে না পারে, মাসুম বাড়ি তো নিয়া বাইন্ধা রাখো, ওর ব্যবস্থা পরে করতাছি। ভাই হইয়া ভাইয়ের পেটে অস্ত্র চালায় কেমনে? বিশ্বাসঘাতক। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হল সামিউল। 2 হাত রক্তে মাখা, তেজ কমেনি এখনো। বিশ্রী গালি দিয়ে বলল, ছাড় আমারে, ছাড়। দরদ উতলাইয়া পড়তাছে, ফল ভালা হইব না কিন্তু। ছাড় কইতাছি। মাসুম সপাট ঘুষি মেরে দিল তার নাক বরাবর। সুজনও এসে চেপে ধরল 2 হাত। শাসিয়ে বলল, অনেক ক্ষমতা দেখাইছস। বাপ, চাচা ছাড়া তুমি আমগো বালডাও না। নিজের বিপদ নিজে ডাইকা আনছো। আইজ মজা বুঝবা। একপাশে শাবল ফেলে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল মিল্টন। কাঁদতে কাঁদতে কয়েকবার ডাকল, ভাইজান গো, কি হইছে আমনের? ওঠেন, ভাইজান। এই দেহেন আমরা আইয়া পড়ছি। আর কিচ্ছু হইব না। এইটুকুতে আমনের কিছু হইতে পারে না। কত রক্ত পড়তাছে। আল্লাহ গো, রক্ষা করো। নাজিরের জ্ঞান নেই। শ্বাস চলছে, তবে ধীরে। চোখ দুটো আধ বোজা। রক্তে ভেসে যাচ্ছে শুকনো মাটি। এভাবে কতক্ষণ বাঁচবে তারও ঠিক নেই। তালেব তারা দিয়ে বলল, বেশি দেরি করা যাইব না। ওরে হাসপাতালে নিতে হইব। কেন এই বিশ্বাসঘাতক গোলগে একলা একলা এতদূর আইতে হইব? ওই জানে না ওরা কেমন? মোখলেস বলল, এই রাইতের আন্ধারে গাড়ি পামু কই? গাড়ি লাগবো না, উড়া ওরে। ঘাটে নাও, ট্রলার যা পামু তাই সই। ওই পারেই হাসপাতাল। কাঁদতে কাঁদতে মিল্টনের হেঁচকি উঠে গেছে। রক্ত পড়া বন্ধ করার জন্য কাঁধের গামছাটা শক্ত করে ক্ষতস্থানে বাঁধল। তারপর তালেব আর মোখলেস মিলে ধরাধরি করে নাজিরকে নিয়ে গেল ঘাটে। ধান মিলে তালা দিয়ে বাজারের ব্যাগ হাতে নাজিরের ঠিক পেছনেই ছিল মিল্টন। মুমিনুল শাহর সাথে কথা বলায় এতই মগ্ন ছিল যে তার উপস্থিতি হয়তো টের পায়নি দুজনের একজনও। তারা নির্জনে এসে থামতে মিল্টনও থামল। তবে তাদের থেকে বেশ কিছুটা দূরে। এক পর্যায়ে সামিউল, নাজমুল, শাহরিয়ারকে অস্ত্র হাতে এদিকে ছুটে আসতে দেখে অশনি সংকেত পেয়ে গেল তার মন। সামিউলের আসল রূপ তার অজানা নয়। ধান মিলে আগুন দিতে যাওয়ার পর থেকেই মিল্টন জানে, এরা কেউ নাজিরের ভালো চায় না। এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এলো সে। একা একা এত মানুষের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তাই সর্বপ্রথম সেখান থেকে দৌড়ে বাড়িতে গিয়ে ভাই মোখলেসকে ডেকে আনল মিল্টন। আসার পথে দেখা হয়ে গেল মাসুমের সঙ্গে। খাবার না খেয়ে স্বামীর অপেক্ষায় বসেছিল মিছরি। বোনের এত অপেক্ষায় বিরক্ত হয়ে নাজিরকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিল মাসুম। পেলেই যেন ঘাড় ধরে টেনে নিয়ে যেত বাড়ি। মিল্টনদের লাঠিসোঁটা হাতে হন্তদন্ত হয়ে কোথাও যেতে দেখে পিছু ডেকে জিজ্ঞেস করল, তোগো নাটের গুরু কই? আমার বইন্ডারে আশা দিয়া কই উড়াল দিছে? মিল্টন থামল না। যেতে যেতে উত্তর দিল, আইজ বিরাট ফাডাফাডি হইব। ওরা আমগো ভাইজানরে মারতে আইছে। সব কয়ডারে পিডামু আইজ। ক্যাডায় আইছে? কি রে, মিল্টন? ওই, কইয়া যা। দৌড়ে গিয়ে মিল্টনকে চেপে ধরল মাসুম। সব শুনে ভীষণ অবাক হল। আর না দাঁড়িয়ে তখনই বাড়িতে চলে এলো। রাতের ভোজন শেষে সুজন আর তালেব উঠোনে হাঁটাহাঁটি করছিল। তাদের বিষয়টা জানাতেই আর এক মুহূর্তও দেরি করল না কেউ। হাতের কাছে যা পেল তা নিয়েই বাপচাচাদের আড়ালে বেরিয়ে পড়ল তিনজন। তালেব আগে থেকেই ভেতরকার গণ্ডগোল সম্পর্কে কিছুটা অবগত। তাই সে বুঝে গেল, যে সে নয় বরং খারাপ কিছুই যে হতে চলেছে। না হলে নাজির কথা দিয়ে কথা না রাখার ছেলে নয়। কিন্তু আসতে যেন খানিকটা দেরি করে ফেলল সবাই। বাড়ির অনেকেই নাক ডেকে ঘুমাচ্ছে। মেয়েকে ঘুম পাড়িয়ে পলিও ঝিমুচ্ছে। সৈয়দুন নেছা তো এশার নামাজ পড়ে খাবার খেয়েই ঘুমিয়ে যান। শুধু পারুল, মিছরি আর কাশেম আলী জেগে আছে। ছেলেদের বেরোতে দেখেই আর ঘুমাতে যাননি স্বামী স্ত্রী। বসে আছেন বারান্দায়। ঘরে বিছানার উপর আধশোয়া মিছরি। বারন্ত পেটে হাত বুলাতে বুলাতে অভিযোগ করছে, তোর বাপ খুব খারাপ মানুষ। আজকাল কথা দিয়ে কথা রাখে না। আমার অনুভূতি, অপেক্ষার কোনো মূল্য নেই তার কাছে। এমন পাষাণ কবে হলো? তাকে এবার আর মাফ করব না। আসুক একবার, কথা বলবো না। তোকেও দেখতে দেব না। বাজে লোক। কেঁদে ফেলল এক সময়।
অনুভব করল গর্ভে নড়তে থাকা সন্তানকে। প্রথম প্রথম যখন লাথি মারত, ভয় মিছরি কেঁদেই ফেলত। মায়ের আঁচলে মুখ গুজে ফুপাতে ফুপাতে একদিন বলল, পেটে কি যেন ঢুকেছে মা। হঠাৎ লাথি মারে। এখন আমার কি হবে? মরে যাব না তো? মেয়ের কথায় দিলারা, জেসমিন, পলি কি হাসাই না হেসেছিল। পারুল মেয়ের মাথায় হাত বলিয়ে বুঝিয়ে বললেন, ধুর বলদ মাইয়া, পোলাপাইনে আস্তে আস্তে বড় হইতাছে। হেই লাথি মারে। ডরের কারণ নাই। তুই আমার পেটে থাকতে কত লাথি মারছস। ধীরে ধীরে সেই ভয় এখন কাটিয়ে উঠেছে মিছরি। বরং একদিন বাচ্চা না নড়লে নিজেই চিন্তায় অস্থির হয়ে যায়। বিছানা আজ ফাঁকা। কদিন ধরে শালিকে ঘরে তার সঙ্গেই ঘুমায়। তবে ভাসুরের আসার কথা শুনে আজ নানির সাথে ঘুমিয়েছে। মেয়েটার কোনো কিছু নিয়েই চিন্তা নেই যেন। শুনশান নীরবতার মধ্যে হঠাৎ বাইরে হট্টগোল শোনা গেল। সুজন, মাসুম মিলে সামিউলকে টেনে হেঁচড়ে বাড়িতে ঢোকালো। ঘটনাস্থলেই কয়েক ঘা দিয়ে মুখ লাল করে ফেলেছে। হাত পা ছিলে গেছে। কাশেম আলী দালানের ফটক খুলে বেরিয়ে এলেন। কি হইতাছে এইসব? এইডা ক্যাডা? সামিউল। একটা দড়ি আনেন, চাচা। হারামজাদারে আগে বাইন্ধা লই। ক্যান বাঁধবি? কি করছে? তখন তিন ভাইয়ে জোট বাইন্ধা কই গেছিলি তোরা? তালেব কই? তাদের চেঁচামেচির শব্দে রুহুল ঘর থেকে বেরিয়ে এলো। কোনো প্রশ্ন না করে নিজেই ভাইদের হাতে দিল মোটা পাটের দড়ি। তার পিছু পিছু মিছরিও ছুটে এসেছে। গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। দড়ি দিয়ে সামিউলকে জলপাই গাছের সাথে বাঁধা হলো। এটা সেই জলপাই গাছ, যেখানে গত বছর পারভেজকে বাঁধা হয়েছিল। ভাগ্যের ফেরে সেখানে আজ বাঁধা হয়েছে তারই বড় ভাই সামিউলকে। কি ঘটছে, কেন ঘটছে উপস্থিত কেউই বুঝতে পারছে না। একসময় নজরুল আলমও চোখ ডলতে ডলতে বেরিয়ে এলেন। সামিউলের চোখে ভয় নেই, জলজল করছে শুধু হিংস্রতা। মিছরির সঙ্গে চোখাচোখি হতেই সে বিশ্রীভাবে হেসে উঠল। চিৎকার করে বলল, রঙিন কাপড় পইরা ঘুরে কেন এই মাইয়া? মাইয়ারে সাদা শাড়ি পরাও, কাশেম। আমি তোমার মাইয়ার বিধবা হওয়ার ব্যবস্থা কইরা আইছি। তোমার নাতি পেটে থাকতেই এতিম হইয়া গেছে। ওই হারামজাদায় আর বাঁচত না। মুহূর্তেই জায়গাটিতে বিস্ফোরণ ঘটল। মাসুম তেড়ে গিয়ে সামিউলের মুখ বরাবর আরও একটা প্রকাণ্ড ঘুষি মারল। তৎক্ষণাৎ দাঁতের সাথে ঠোঁট কেটে বের হতে লাগল রক্ত। মাসুম মায়ের উদ্দেশ্যে গর্জে উঠে বলল, এনে হা কইরা দাঁড়াইয়া রইছ কেন? মিছরিরে লইয়া ঘরে যাও। পারুল নিজেও বিস্মিত। ধরার আগেই মাথার ঘোমটা কপাল পর্যন্ত টেনে বেরিয়ে এলো মিছরি। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বললেন আপনি? বিধবা করে এসেছেন মানে? কোথায় উনি? কি হচ্ছে এসব? কেউ আমায় জানাও। মায়ের ভরসা না করে মাসুম নিজে এসেই বোনের হাত চেপে ধরল। টেনে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, পাগলের কথা শুনতে হইব না। কারো কিছু হয় নাই। সারাক্ষণ ফাল পারলে পোলাপাইনের ক্ষতি হইব না? মিছরি সে কথা শুনতে নারাজ। তার মন বিকেল থেকেই কু ডাকছিল। এখন তো ভাসুরের কথা শুনে সন্দেহ আরও তীব্র হয়েছে। তবে ভাইয়ের শক্তির সঙ্গে পেরে উঠল না। তাকে দাদির ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে মাসুম চেঁচিয়ে বলল, শালিক। ওই শালিক। মিছরিরে সামলা। সামিউলের লুঙ্গিতে রক্ত লেগে আছে। বাপ, চাচাকে বিস্তারিত ঘটনা খুলে বলল সুজন। কাশেম আলী ওখানেই বসে পড়লেন। এমন কিছু হবে বা হতে পারে তা কশ্চিনকালেও তিনি ভাবেননি। নজরুল আলম জিজ্ঞেস করলেন, এখন কি অবস্থা? জানি না, আব্বা। তালেব, মিল্টন আর মিল্টনের ভাই মিলা হাসপাতাল লইয়া গেছে। আমিও এখন যামু। এই জানোয়ারের লাইগা যাইতে পারি নাই। বাকি দুইডা তো পলাইছে। আমিও যামু, আমারে লইয়া যা। সবাই গেলে কেমনে হইব, চাচা? বাড়ি তো পুরুষ মানু থাকা প্রয়োজন। না, আমি যামু। রুহুল আশ্বস্ত করে বলল, তুমি আর চাচায় যাও। আমি আর আব্বা বাড়ি তো আছি। সুজন পোশাক বদলে এলো। মাসুমকে বলতেই মাসুম দীর্ঘশ্বাস ফেলে বলল, মন তো যাইতে চাইতাছে কিন্তু কেমনে যাই? মিছরিডা জানলে কি হইব? ওরে ক্যাডায় সামলাইব? তোমরা আইলে না হয় আমি যামু। আর কথা না বাড়িয়ে তখনই কাশেম আলী আর সুজন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকায় করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নাজিরকে।
সংকটাপন্ন অবস্থা দেখে তৎক্ষণাৎ তাকে জরুরি বিভাগে স্থানান্তর করলেন চিকিৎসকরা। রাত বেশি থাকায় হাসপাতালে চিকিৎসক কম। মিল্টন, তালেব আর মোখলেছের পরিধেয় পোশাক রক্তে মাখামাখি। মিল্টন ছেলেটা একেবারে দুর্বল হয়ে মেঝেতেই বসে পড়েছে। বাচ্চাদের মতো সারাটা পথ কেঁদেছে। সেই কান্না এখনো থামেনি। তালেব অবাক চোখে তাকেই দেখছে। যেখানে নিজের আপন চাচাতো ভাইয়েরা নাজিরকে রক্তাক্ত করল, সেখানে কোথাকার কে তার জন্যই ফেলছে চোখের পানি। দুনিয়া কত বিচিত্র, সাথে বিচিত্র দুনিয়ার মানুষগুলো। রক্ত পড়া কোনোমতে বন্ধ করা হয়েছে, তবে অবস্থা আশঙ্কাজনক। আদৌ বাঁচবে কিনা বলা যাচ্ছে না। এ ধরনের রোগী সময় মতো উন্নত চিকিৎসার অভাবে অনেক সময় মারা যায়। আবার কেউ কেউ বা আল্লাহর দয়ায় বেঁচেও যায়। সদর হাসপাতালে বেশি সময় তাকে রাখা হলো না। সেই রাতেই অ্যাম্বুলেন্সে করে জ্ঞানহীন মৃত্যু পথযাত্রী নাজিরকে পাঠিয়ে দেওয়া হলো সুদূর ঢাকা মেডিকেলে। কাশেম আলী আর সুজন গেল তার সঙ্গে। মিল্টন, তালেবকে নেওয়া হলো না। রক্তে তাদের শরীর ভেজা। বাড়ি গিয়ে পরিষ্কার হতে বলা হলো। মিল্টনকে জোর করেই বাড়ি নিয়ে গেল মোখলেস। তার আহাজারিতে পাড়া প্রতিবেশীদের ঘুম একসময় ভেঙে গেল। বনখরিয়া গ্রামে নাজিরকে চেনে না এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। জোয়ান থেকে বুড়ো সবার সঙ্গেই তার গলায় গলায় ভাব। সময় পেলে বাচ্চাদের সাথে মাঠে বসে ডাঙ্গুলি বা মার্বেল খেলতেও ভুলে না। তাই তার গুরুতর অবস্থার খবরটা সহজেই রাতের আধারে নদীতটের মানুষদের নিকট পৌঁছে গেল। যার নৌকায় করে হাসপাতালে পৌঁছেছে সেই জনে জনে খবরটা পৌঁছে দিল। যারা জানে না তারা জানল সকালে। জানল, চাচা আর চাচাতো ভাইরা রাতের আধারে মিলে যে এতিম ছেলেটাকে হত্যার চেষ্টা করেছে। এও জেনে গেল, দীর্ঘ বছর আগে ফতেহ আলী শাহকে আর কেউ নয় বরং তার বড় পুত্র এবং পুত্রের শ্যালক মিলেই হত্যা করেছে। শেষে দোষ চাপিয়ে মাস্টার বাড়ির উপরে। সম্পত্তির লোভে ছাড়েনি নিজ ভাই সুবহান আলী শাহকেও। দোকান পাড়ে খবরটা নজরুল আলম ছড়িয়েছে। মুমিনুল শাহ রাতে ফিরে পেট পুড়ে খেয়ে জম্পেশ ঘুম দিয়েছিলেন। ছেলেরা ফেরেনি সেই খবর জানেন না। তার ঘুম ভাঙল স্ত্রীর ভয়ঙ্কর গর্জনে। আধ বোঝা চোখে তাকিয়ে বিরক্তি নিয়ে বললেন, বেইন্নাকালে এমনে ডাকো কেন, বউ? তোমার কোন পাকা ধানে মই দিছি? আমনের ডুকটা চিপ দিয়া ধরার দরকার আছিল। কিন্তু আমি এহন মুখে কথা কইতাছি। আমি আবার কি করছি? আমনের বড় দুই পোলায় কই? কেন? ঘরে। ঘরে নাই। সারা রাইত কুত্তার বাচ্চাগুলা বাড়িতো আইয়ে নাই। ঘুম ছুটে গেল মুমিনুল শাহ, ফিরে নাই মানে? এই প্রশ্ন তো আমার করার কথা। কই গেছে আমার পোলারা? ঘরে বউ রাইখা বাহিরে রাত কাটানের পোলা তো আমার নাজমুলে না। আর নাজিরে কই? সবাই কি কওয়াকই করতাছে এইসব? এখন পর্যন্ত কত মাইনসে বাড়িতো আইছে জানেন? মুমিনুল শাহ শোয়া থেকে উঠে বসলেন। দুই ভ্রুয়ের মাঝখানে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কও কি? ক্যাডায় আইছে? কি কওয়াকই করতাছে? আমি তো কাইল রাইতে আইয়া যে ঘুমাইলাম, এইমাত্র উঠছি। ভালায় ভালায় হাচ্ছা কথা কন। আইজ একটা মিছা কথা কইলে বাড়িতো কিন্তু কেয়ামত হইয়া যাইব নাজমুলের বাপ। আমনে জানেন আমি কেমন? না কইলে জানমু কেমনে? আর তোমারেই হাছা কমু কেমনে? বেইন্নাকালে কলিমের মায় আইয়া কইল দোহান পার দিয়া নাকি আলোচনা চলতাছে, কাইল রাইতে লোকচক্ষুর আড়ালে নাজিররে আমনে জঙ্গলের মিহি ডাইকা লইয়া গেছিলেন। হেরপরে সামিউল, নাজমুল আর শাহরিয়ার মিলা ওরে মারছে। মিল্টনে আর মাস্টর বাড়ির পোলারা মিলা নাকি হাতে নাতে তাগো ধরছেট। শামিউলরে এখন ওই বাড়িতো আটকাইয়া রাখা হইছে, এহন ওই জায়গায় রক্ত লাইগা আছে। আমি কিচ্ছু বুঝাতাছি না, মাথামোতা আর কাম করে না। একটু পরপর মানুষ বাড়িতো আইয়া আমনেরে খুইজা যাইতাছে। নাজিররেও হাসপাতালে লইয়া যাওয়া হইছে। বাঁচব কিনা কওয়া যাইতাছে না। কথায় বিরতি টানলেন মর্জিনা। কথা বলতে গিয়ে গলায় কান্নারা দলা পাকিয়ে যাচ্ছে। অনুনয় করে বললেন, হাছা কইরা কন, আমনে এইসবে নাই তো? মাইনষের কথা আমি বিশ্বাস করি না। এর আগে নাজিরও আমারে কইছে, আমনে খারাপ মানুষ। ওর মায়েরে নাকি মারছেন। আমি বিশ্বাস করি নাই। কন না, আমনে করেন নাই। আমার পোলা দুইটাও এমন করতে পারে না। নাজির ভাই বলতে তো হেরা পাগল। মুমিনুল শাহর মুখমণ্ডলে অবিশ্বাস, আতঙ্ক ফুটে উঠেছে।
বিছানা থেকে নেমে লুঙ্গি ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। অবিশ্বাস্য দৃষ্টিতে স্বামীর যাওয়ার পথে হা করে তাকিয়ে রইলেন মর্জিনা। চোখের সামনে থেকে বিশ্বাসের কালো পর্দা সরে গিয়ে এবার যেন সব স্পষ্ট। তবুও অবচেতন মন মানে না। মুমিনুল শাহ সাতসকালেই গোসল সেরে ভালো পোশাক পরিধান করলেন। বাড়িতে পুরুষ বলতে শুধু পারভেজ আর জাহিদ। পারভেজের কানে সব খবরই এসেছে। তবুও সে নির্লিপ্ততা। আপন ভাইকে ছাড়াতেও যায়নি। নাজিরের অবস্থা জানতে গিয়েছিল মিল্টনের কাছে। মিল্টন বাড়িতে নেই। ভোর থেকে মাস্টার বাড়ি বসেছিল। তারপর তালেবের সঙ্গে রওনা হয়েছে শহরে। মোখলেছো দূর দূর করে পারভেজকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তার মতে, সেও দুধে ধোয়া তুলসী পাতা নয়। ঘটনাস্থলে না থাকলেও ষড়যন্ত্রে সে লিপ্ত ছিল। যা পুরোপুরি মিথ্যে। পারভেজ জানত না কিছু। জানলে কখনোই এমন কিছু হতে দিত না। সাবধান করত। বাড়ি থেকে বের হওয়ার অভিমুখে মুমিনুল শাহকে আটক করে ফেলল নজরুল আলম, রুহুল আর মাসুম। ভয়ে ঘাম ছুটে গেল লোকটার। আমতা আমতা করে বললেন, তোরা এই সময় এনে কেন? যা এনতে। নজরুল আলম হাসলেন, জীবনে তো কম অত্যাচার জুলুম অন্যের উপরে করস নাই। এখন অতিরিক্ত চালাকি করতে গিয়া কেমনে ফাঁসলি, দেখ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। রুহুল, মাসুম ওরে ধর তোরা। না হইলে শয়তানডায় পলাইব। ওয়ে ভুইল্লা গেছিল কার পিছনে যে লাগছে। গ্রামের দরিদ্র মানুষেরা অনেক আগে থেকেই এদের দুই ভাইয়ের উপর নারাজ। তাই তারাও সুযোগটা হাতছাড়া করল না। শেষ মুহূর্তে মুমিনুল শাহ আর পালাতে পারলেন না। তাকে ধরে নিয়ে বাধা হলো বটতলায়। সেই বটতলা যেখানে সাবেক চেয়ারম্যান আতাউর রহমানকে ঢাল হিসেবে ব্যবহার করে এতকাল তারা গ্রামের নারীদের বিচার করেছে, নিজ স্বার্থে একঘরে করেছে বহু পরিবারকে। বেলা বাড়তেই চেয়ারম্যান নুরুজ্জামানকে খবর দিয়ে আনা হলো। তিনি সব শুনে পুলিশে খবর দিয়ে তাকে আর সামিউলকে পুলিশের হাতে তুলে দিলেন। এই প্রথম শাহ বাড়ির কোনো বউ সালিশ সভায় এসে আঁচলে মুখ গুজে কাঁদল। এভাবেই বুঝি কর্ম ফিরে আসে? চলবে।